আসসালামু আলাইকুম। শুরু করছি সঙ্গীত প্রণয়া শক্তি পর্ব ৩১। লিখেছেন সুরাইয়া রাফা। গভীর রাতে সান ফ্রান্সিসকো রাস্তাঘাট কিছুটা ফাঁকা, তবে শহরের অলিগলিতে মাতাল মানুষের অভাব নেই। কেউ অফিস কলিগদের সাথে লেট নাইট পার্টি করে বাড়ি ফিরছে, তো কেউ বন্ধু বান্ধবদের সাথে, কেউ বা প্রচণ্ড নেশায় বুঁদ হয়ে আছে রাস্তার মাঝেই শুয়ে পড়েছে নির্দ্বিধায়। আমেরিকাতে এটা নতুন কিংবা আশ্চর্যের কিছুই নয়। এই মাতালদের ভিড়ে আজ এক নতুন মাতাল যোগ হয়েছে। নাম তার শায়র আহমেদ। সে হলো ফরেনার মাতাল। শায়র আমেরিকান সিটিজেন বহু বছর ধরে, কিন্তু কৃত্তিক অর্ণব এলিসার মতো উদ্ভ্রান্ত আর অনেকটা উগ্র টাইপ থ্রিলিং বন্ধু বান্ধবদের সাথে মিশেও ওর স্বভাব চরিত্রের পরিবর্তন হয়নি একটু। হতে পারে ওদের সাথে মিলে অনেকটা উল্টোপাল্টা কাজ সঙ্গ দিয়ে শায়র, কিন্তু এসব কাজে সবসময় শায়র থাকতো পেছনের সারিতে। আর সবার সামনে কৃত্তিক ছেলেটা জন্ম হয়েছে বোধহয় সবার সাথে বেয়াদবি করার জন্য, রিডিকিউলাস। এক কথায় কৃতিকের সাথে তুলনা করতে গেলে শায়র হলো শুদ্ধ পুরুষ, সরলতার প্রতিমা যাকে বলে। নিজের বউকে চুমু খাওয়ার কথা কল্পনা করলেও আজকে শরীরের লোমকূপ সব দাঁড়িয়ে যায় তার। কিন্তু আজ নিজেকে বরাবরই শুদ্ধ পুরুষ খেতাবে ভূষিত করা এই শায়রের দুমুখ বিয়ার খেয়েই নেশা ধরে গিয়েছে। চোখের সামনে সব কিছু কেমন দুলছে। ওর মনে হচ্ছে ও মেঘের মতো হাওয়ায় ভেসে ভেসেই বাড়ি ফিরছে। কি আশ্চর্য চমৎকার এই অনুভূতি! এক পর্যায়ে ভাসতে ভাসতে ঘরের দুয়ারে পা রাখলো শায়র। শায়র যখন বাড়িতে ফিরে তখন নীলিমা কোমরে ওড়না গুজে ঘরের কাজ করার ভীষণ ব্যস্ত। সে এদিকের ঘর দৌড় ভ্যাকিউম করছে, অন্যদিকে একটু পরপর দৌড়ে গিয়ে দক্ষ হাতে কড়াইয়ের স্প্যাচুলার নাড়ছে। নীলিমার কর্মকাণ্ডে হয়তো কেউ কল্পনাও করতে পারবে না যে এই মেয়েকে শায়র বিয়ের আসর থেকে তুলে এনে জোর করে বিয়ে করেছে। মাত্র ২ মাস যেতে না যেতেই কেমন পাকা ঘরণী হয়ে উঠেছে সে। আচ্ছা, নীলিমাকে কি আসলে জোর করে বিয়ে করা হয়েছিল, নাকি অন্য কিছু? কাজের ফাঁকে হঠাৎ শায়রকে দেখতে পেয়ে নীলিমা তড়িঘড়ি করে এগিয়ে এসে বলে উঠল, দেখুন না, সন্ধ্যা হতেই ঘুমিয়ে গিয়েছিলাম। রাতের রান্না বসাতে একদম মনে নেই। থাক, মঙ্গল গ্রহ থেকে খেয়ে এসেছি। অস্পষ্টে কথাটা বেরিয়ে এলো টালমাটাল শায়রের মুখ ফসকে। শায়রের এহেন অদ্ভুত কথার মানে বুঝতে না পেরে নীলিমা দরজার দিকে এগিয়ে এসে ভ্রুকুচকে শুধালো, কি বললেন? নীলিমার কথার প্রত্যুত্তর কিছুই জবাব দিল না শায়র। উল্টো ওকে শুকনো চোখে পরখ করে আঙ্গুলের কর গুনতে গুনতে বিড়বিড়ালো, একটা বউ, 2টা বউ, 3টা বউ, 4টা, হা 10টা বউ। চোখ দুটো বড় বড় করে মুখের উপর এক হাত চেপে ধরে বিস্ময়কর কণ্ঠে কথাটা বলল শায়র। শায়রের কথার আগামাথা কিছুই বোধগম্য নয় নীলিমার। এত রাতে কিসের মশকরা বুঝতে পারছে না ও। তাই শায়রের ওপর কিছুটা চটে গিয়ে নীলিমা ঝাঁঝিয়ে বলে উঠল, কি বলছেন এসব আবোল তাবোল? আর 10টা বউ মানে? বা 10টা বউ কোথায় পেলেন আপনি? সুর থেকে আসেননি, তাহলে কোথা থেকে এসেছেন সত্যি করে বলুন তো? শায়র একটু দম নিয়ে ভাবল, অতঃপর আঙ্গুল উঁচিয়ে সিলিংয়ের দিকে দেখিয়ে বলল, জুপিটার থেকে। মাত্রই তো স্পেসশিপে ল্যান্ড করলাম। শায়রের কথায় নীলিমা ঠোঁট টিপে হাসি সংবরণ করে বলল, তার মানে আপনি বলতে চাইছেন আপনি এতক্ষণ মহাকাশে ছিলেন, তাই তো? শায়র তৎক্ষণাৎ ঠোঁট উল্টে জোরে জোরে হ্যাঁ বোধক মাথা নাড়ালো। তা মহাকাশে মত কোথায় পেলেন? শায়র দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আর বলো না, মাঝ আকাশে এলিয়েনগুলো হকারি করছিল। খুবই দরিদ্র ওরা, দেখে মায়া হলো, তাই কিছু মদ দিয়ে 2টো টাকা কিনেছিলাম। নীলিমায় ভ্যাবাচাকা খেয়ে গেল শায়রের প্রত্যুত্তরে শুনে। ওকে আরেকটু বাজিয়ে দেখলে মন্দ হয় না, সেই ভেবে এবার আরও দ্বিগুণ উৎসাহ নিয়ে কৌতূহল কণ্ঠে নীলিমা শুধালো, তা এখন আপনি কোথায় আছেন? শায়র ঢুলতে ঢুলতে হলের কাউচের উপরে গিয়ে বসে পড়ে বলল, কোথায় আবার চাঁদে? অর্ণবের বাচ্চা কি জোরে জোরে স্পেসশিপ চালায়? মাথাটা ঘুরে গেল আমার। এমনিতেই মদ খেয়েছি, তার উপর যদি নেশা ধরে যায় তাহলে কি হবে বলো তো? আমি তো ভুলভাল বকতে শুরু করব তখন। নীলিমা শায়রের দিকে এগিয়ে গিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল, আচ্ছা, আপনি যদি চাঁদেই থেকে থাকেন তাহলে বলুন তো আমি কে?
সায়র তৎক্ষণাৎ ভ্রুকুঞ্চিত করে নাকটা শিকয় তুলে নীলিমার দিকে দৃষ্টিপাত করে গম্ভীর গলায় বলল, তুমি আবার কে? চাঁদের সেই ডাইনি বুড়িটা না? কাজ কাজকর্ম বাদ দিয়ে যে সারাক্ষণ সুতো কাটে। কি আমি ডাইনি বুড়ি? সায়রের কথা খেকিয়ে উঠল নীলিমা। সায়র দিন দুনিয়া হারিয়ে পুনরায় চোখ মুখ কুচকে বলল, হ্যাঁ ডাইনি তো। কি বিচ্ছিরি দেখতে তুমি, ওয়াক। বমির ভান করতে গিয়ে অবশেষে সত্যি সত্যি বমি করে নীলিমার সর্বাঙ্গ ভাসিয়ে দিল সায়র। নীলিমা সবসময় একটু বেশি পাষাণ। সায়রের মতো সফট হার্টের লাভিডাভি হাজবেন্ড ম্যাটেরিয়াল ছেলের সঙ্গেও তার ভাব জমে না খুব একটা। হয়তো নীলিমা পারেই না সেভাবে ভাব জমাতে, নিঃসংকোচে মুখ ফুটে ভালোবাসি শব্দ আওড়াতে। নীলিমার ভাষ্যমতে ভালোবাসা এত ঢাকঢোল পিটিয়ে বলে বেড়ানোর কি আছে? দু চোখ দেখলেই তো পড়ে ফেলা যায় আদতে যে তোমায় ভালোবাসে আর কেই বা ঘৃণা করে। অথচ সায়রের নিকট চোখের ওই কঠিন ভাষাগুলো পড়া অসাধ্য সাধনের মতোই দুর্লভ। কারণ সায়রের দৃষ্টিকোণও এতটাও জটিল নয় যতটা জটিলভাবে নীলিমা নিজেকে উপস্থাপনা করে। তবুও দিন শেষে সায়রের মতো এমন একটা উষ্ণ হৃদয়ের ছেলে কিনা এই পাষাণ মেয়ের প্রেমে পড়তে গেল। কি অদ্ভুত ছেলেটা! এই জীবনে বউয়ের আদর্শ হাক তো দূরে থাক, বউয়ের মুখ থেকে একটু আধটু মিষ্টি মাখো মাখো কথা শুনতে পাবে কি না সেটাই এখন দুশ্চিন্তার বিষয়। কিন্তু কথায় আছে না, মানুষের ভাবনা যেখানে এসে শেষ হয়, উপরওয়ালার শুকনো ভাবনাগুলো সেখান থেকেই শুরু হয়। আজ তেমন কিছুই হলো। সবসময় সব পরিস্থিতিতে নীলিমা সায়রকে উপেক্ষা করে গেলেও আজ গেল না, বরং সায়রকে বসিয়ে রেখে নিজে ফ্রেশ হয়ে এসে ওকেও সুন্দর করে পরিষ্কার করে দিল। অতঃপর টেনে টেনে সায়রকে নিয়ে শুইয়ে দিল বেডরুমে। সায়র অচেতন নয়, তবে ওর দৃশ্য কিছুটা ঝাপসা। তবুও ও স্পষ্ট দেখতে পাচ্ছে নীলিমার পান পাতার মতন ঢলঢলে আদুরে মুখটা। এই মুহূর্তে ওর ডাগর চোখ দুটো ওর ঝাপসা চোখে নিবদ্ধ রয়েছে। সায়র সেই কতক্ষণ ধরে ধ্যানমগ্ন হয়ে তাকিয়ে আছে দেখে নীলিমার নির্লিপ্ত কণ্ঠে শুধালো, তাকিয়ে আছেন কেন এভাবে? আমি তো ডাইনি বুড়ি। নীলিমার কণ্ঠে খুব অভিমান দুটোই প্রকাশ পেল। সায়র তাতে পাত্তা না দিয়ে বোকার মতো হেসে বলল, চুমু খাবো বলে? যেকে বলেছে মাল খেলে নাকি চুমু খাওয়া খুব ইজি। সায়রের কথায় নীলিমার নাক মুখ কুঁচকে বলল, যেমন আপনি তেমন আপনার বন্ধুরা। কি শিক্ষা ছে! সায়র চোখ ছোট ছোট করে নীলিমার হাত টেনে ওকে কাছে এনে বলল, আসো না একটা চুমু খাই, নইলে আমি ওদের মুখ দেখাবো কি করে বলো তো? মাস্ক পরে থাকবেন, ব্যাস, তাহলে আর মুখ দেখাতে হবে না। এখন ঘুমান তো। নীলিমার কথায় প্রত্যুত্তর সায়র নেশালো গলায় আবদারের সুরে বলল, সেদিনের মতো ড্রেস খুলে আমার সাথে ঘুমাবে প্লিজ। অ্যাকচুয়ালি আই ওয়াজ এনজয়েড ইট। কি সুন্দর তুমি! সায়রের মাতাল মাতাল অস্পষ্ট কথা শুনে শুষ্ক ঢোক গেল নীলিমা। কি ভেবে যেন সায়রের চোখ থেকে চোখ সরিয়ে নিল হুট করে। আজ প্রথমবার ওর নিজের হৃদয়টাও কেমন যেন সায়রের জন্য উথাল পাথাল করছে। মন বলছে এটাই ভবিতব্য। আজ কিংবা কাল সায়রের কাছে আবেদনময়ী নারীরূপে নিজেকে উপস্থাপনা করতেই হবে। এই যে সায়রের কঠোর অধিকার, তাতে কি করেই বা বাধা দিবে নীলিমা, যার দরুন একটু আগেই সেই জিদি নারী সত্তাটা সায়রের পুরুষ সত্তার কাছে হার মেনে মাথা নত করে ফেলেছে মুহূর্তেই। নীলিমা ভাবঘরে হয়ে কি যেন ভাবছে তখন থেকে। সায়র সেই মুহূর্তটাতেই ফায়দা নিল, ওকে একটানে নিজের দিকে ঘুরিয়ে আস্তে আস্তে ঠোঁট ডুবালো নীলিমার তুলতুলে নরম রক্তরাঙ্গা অধর যুগলের ভাঁজে। সায়রের প্রথম স্পর্শে অকস্মাৎ কেঁপে উঠল নীলিমা। অথচ সায়রের স্পর্শগুলো কতটা নরম আর স্বস্তিদায়ক তা বলে বোঝানো নয়। এটা ছিল একটা সুন্দর প্যাশনেট চুমু, যার ফলরূপ নীলিমার হৃদয় মন সব কিছু ক্রমশ নাড়িয়ে দিচ্ছে উত্তাল সমুদ্রের মতো বেসামাল ঢেউ। ক্ষণে ক্ষণে মাথা চড়া দিয়ে উঠছে অযাচিত বন্য চাহিদারা। সায়র নীলিমার হাতে হাত রেখে আধশোয়া হয়ে আছে, আর নীলিমা ওর উপরে
গভীর চুম্বনে একটা ভেজা নরম অনুভূতিতে আবিষ্ট হয়ে নীলিমাও কেমন যেন নেতিয়ে পড়ল। নিজের অজান্তেই হাত নিয়ে রাখল সায়রের কাঁধের উপর। ঠিক সেই সময় সায়র চেতনা হারিয়ে বিড়বিড় করতে করতে আস্তে করে ঢলে পড়ল নীলিমার বুকের উপর। অসহ্য রকম বিরক্তির একটা পরিস্থিতিতে পড়ে অবশেষে দীর্ঘশ্বাস ছেড়ে চোখ খুলল নীলিমা। ও এখনো স্পষ্ট শুনতে পাচ্ছে সায়র অস্পষ্ট আওয়াজে বলছে, তুমি অনেক সুন্দর রাগিনী, তুমি অনেক বেশি সুন্দর। আই ওয়ান্ট না টাচ ইউ, কিস ইউ, ইভেন। এইটুকু বলি পুরোপুরি নিস্তেজ হয়ে পড়ে রইল সায়র। এইদিকে সায়রের কথায় প্রচণ্ড বিরক্ত লাগছে নীলিমার। ও এক ধাক্কায় সায়রকে নিজের থেকে ছড়িয়ে রুম থেকে বেরিয়ে যেতে যেতে দাঁত কটমটিয়ে বলল, মাতাল একটা। কাল সারা রাত কৃতিকের ফোনে না পেয়ে আজ সকাল সকাল ডাক্তার সমেত বাড়ি বসে এসে কৃতিককে চেক আপ করিয়েছে প্রত্যয়। ডাক্তার বলেছে কৃতিকের শরীর এখন অনেকটা দুর্বল। অ্যাক্সিডেন্টের ধকল কাটিয়ে উঠতে আরও কিছুটা সময় লাগবে। তার উপর কালকে একটু বেশি প্রেশার দিয়ে ফেলেছে নিজের অসুস্থ শরীরটাকে, যার দরুন এই মুহূর্তে হাতে স্যালাইন লাগিয়ে হেডবোর্ডে হেলান দিয়ে আধশোয়া হয়ে বসে আছে কৃতিক। ওর এক হাতে আইপ্যাড আর কানে হেডফোন। এভাবে বসে বসে কি শুনছে কে জানে। কৃতিকের থেকে হাত কয়েক দড়ি স্টাডি টেবিলে বসে তখন থেকে ল্যাপটপে কি যেন টাইপ করছে ওরও। আসলে আজ বহুদিন বাদে আবারও লিখতে বসেছে ও। লেখালেখিটা মূলত এমনই, হৃদয় থেকে শব্দগুচ্ছ উগরে না বেরোলে একটা অক্ষরও লেখার শক্তি নেই। ওরও পারেনি এতগুলো দিন বসে থেকেও কোনো একটা বাক্য সাজাতে, কারণ মনের ব্যথা আর মস্তিষ্কের হয়রানি ওকে লিখতে দেয়নি। কোনো এক অজানা শক্তি বলে আঙ্গুলগুলোকে করে দিয়েছিল অসাড় আর অপারগ। বহুদিনের সেই অপারগ শক্তিগুলোকে হাঁটিয়ে আজ আবারও শান্ত মস্তিষ্ক মন দিয়ে লিখছে ওরু। অফিসে কাজ আছে বলে প্রত্যয় অনেক আগেই চলে গিয়েছে। যদিও কৃতিক নিজেই নিজের কাজ করতে পারে, তবুও প্রত্যয় যাওয়ার আগে ওরুকে সব কিছু বুঝিয়ে দিয়ে গিয়েছে। এছাড়া কৃতিকের কথা মতো কালকের ঘটনার জের ধরে ওরুকেও প্রাথমিক চিকিৎসা আর কিছু ওষুধপত্র লিখে দিয়ে গিয়েছে ডাক্তার। কৃতিকের স্যালাইন শেষ পর্যায়ে। ওরু তখনও সচকিত হয়ে একধানে টাইপ করছিল। এমন সময় ভাইব্রেট আওয়াজ তুলে কম্পিত হয়ে বেজে উঠল কৃতিকের ফোন। মোবাইল ফোনটা তখন অনুর কাছেই ছিল, কারণ অনুর সাথে কথা শেষ করে আর কৃতিককে ফেরত দেওয়া হয়নি। ফোনটা এখানেই রেখে দিয়েছিল মনের ভুলে। তাই এই মুহূর্তে ল্যাপটপের দিকে থেকে চোখ সরিয়ে চেয়ার ছেড়ে মোবাইলটা হাতে কৃতিকের কাছে এগিয়ে গেল ও। কৃতিকের দিকে মোবাইলটা বাড়িয়ে দিয়ে বলল, ক্লাব থেকে কল এসেছে। কৃতিক কানের হেডফোনটা খুলে এক নজর মোবাইলে চোখ বোলালো, অতঃপর কলটা কেটে দিয়ে সেটাকে অযত্নে ছুঁড়ে মারল বিছানার এক কোণে। কি হলো? ওর প্রশ্নে কৃতিক ওর পানে চেয়ে শান্ত সুরে বলল, কিছুই হয়নি বেবি। তাহলে ফোনটা এভাবে ছুঁড়ে ফেললেন কেন? কৃতিক ওরুকে কাছে টেনে এনে নিজের পাশে বসিয়ে অত্যন্ত স্বাভাবিক গলায় বলল, যে রাইডিংয়ের কারণে আমার হার্টবিট এতটা ব্যথা পেয়েছে, যে রাইডিং আমাদের এভাবে আলাদা করে দিয়েছে, সেই রাইডিং আমি পুনরায় কন্টিনিউ করব ভেবেছিস? ইভেন আই হেট বাইক। আজ থেকে আমার একটাই অবসেশন, আর সেটা হলেই তুই। এতক্ষণ ধরে কৃতিকের কথাগুলো মনোযোগী হয়ে চুপচাপ শুনলেও এই মুহূর্তে চট করে উঠে দাঁড়িয়েছে ওরু। ওরুকে উঠে যেতে দেখে কৃতিক গভীর গলায় প্রশ্ন ছুড়ল, হোয়াট হ্যাপেন বেবি? ওরু দ্রুত হাতে স্যালাইন খুলতে খুলতে বলল, স্যালাইন শেষ হয়ে রক্ত উঠে এসেছে, তবুও চুপ করে আছেন। বলি, আপনার কি অনুভূতি শক্তি নেই নাকি? স্যালাইন খোলা হয়ে গেলে কৃতিক ওরুকে হ্যাঁচকা টানে নিজের বুকের উপর ফেলে দিয়ে বলল, কে বলেছে নেই? কাছে আয়, দেখাচ্ছি। ওরু মুখ ভার করে বলল, থাক, আর দেখাতে হবে না, হাতে লাগবে আপনার। নো ওয়ে। কথাটা বলে ওরুকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিয়ে ওর উপর উঠে বসল কৃতিক। দু হাতে ওরুর নরম কবজি দুটো চেপে ধরে হাসকি সুরে বলল, কাল আমার কতটা কষ্ট হয়েছে সে খবর রাখছিস তুই? সারা রাত একটুও ঘুমাতে পারিনি, তাও নিজেকে বারবার বুঝিয়েছি। আমার পিচ্চি বউটা ক্লান্ত হয়ে ঘুমিয়েছিল, এই ঘুমন্ত পরীটাকে কি করে জাগাতাম আমি?
আমি তো নির্দয় মানব, তবুও এই নিষ্ঠুরতা কাজটা করতে পারিনি। ফলে রাতের মতো ছাড় দিয়েছি তোকে। সকালবেলা যে কিছু করব তাও সহ্য হলো না। তোর উজবুক দুলাভাইয়ের কোথা থেকে যেন উড়ে এসে স্যালাইন ঝুলিয়ে দিয়ে চলে গেল। আর এখন তুইও বাহানা দেখাচ্ছিস? কি সাহস তোর অরু! ভয় করছে না আমাকে? মাথাটা অন্যদিকে ঘুরিয়ে অরু লাজুক হেসে জবাব দিল, না, করছে না। আপনার সব রকম রূপ দেখে অভ্যস্ত আমি। বেবি, লুক অ্যাট মি। কৃত্তিকের ডাকে ওর চোখে চোখ রাখল অরু। তৎক্ষণাৎ হৃদয়ে ঝড় বইতে শুরু করে অরুর। উলটপালট হয়ে যায় আবেগের সমুদ্র। কি ভয়ানক আকর্ষণ ওই ভাসমান চোখ দুটোতে! অরু আজও বুঝতে পারে না কি আছে ওই দু চোখে, যা অরুকে এভাবে নিস্তেজ করে ছাড়ে। হৃদয়ের কুল ভেঙে চুরে প্লাবিত করে দেয় মুহূর্তেই। আজ সকল সংকোচ উপেক্ষা করে অরু প্রশ্নটা করেই বসল কৃত্তিককে। তপ্ত নিঃশ্বাস ছেড়ে শুধালো, কি আছে আপনার দু চোখে বলুন তো? হাতে ক্যানোলা থাকার দরুন ব্যস্ত হাতে অরুর শরীরের সম্ভবটুকু টেনে ছিঁড়তে ছিঁড়তে কৃত্তিক হিসিয়ে জবাব দিল, অবসেশন। আই থিঙ্ক আনহেলদি অবসেশন। নিজের জামার নড়বড়ে হাল দেখে অরুর অসহায়ের মতো করে বলল, কি করছেন? আমার পছন্দের জামা এটা। কৃত্তিক উদ্ভ্রান্তের মতো অরুর কপালে চুমু খেয়ে জবাব দেয়, আবার কিনে দেব বেবি। একটা নয়, 10টা কিনে দেব। তাও একটু চুপ করে থাক। না না, কি যেন বলছি, জাস্ট কন্টিনিউ ইট। কৃতিকের কথা মতো অরু পুনরায় শুধালো। আর অবসেশনের বাইরে গিয়ে অরুর প্রশ্নের সঠিক উত্তর বোধ হয় কৃতিকেরও অজানা। দুনিয়াতে এত সুন্দরী আর আকর্ষণীয় মেয়ে থাকতে কেন ও অরুর জন্যই শুধু এত পাগলামি করে কে জানে। অজানা এই প্রশ্নের উত্তর খুঁজতে গেল কৃত্তিক বরং এক সমুদ্র ভালোবাসায় হারিয়ে যাওয়ার প্রয়াসে মুখ বাড়িয়ে দিল অরুর তুলতুলে নরম উন্মুক্ত গলার ভাঁজে। তবে ওর অধৈর্যগোল অরুকে স্পর্শ করার আগে অরুর গলায় অনেকগুলো কালচে ক্ষত দেখতে পেয়ে ভীষণ ব্যতিগ্রস্ত কপালটা কুঁচকে এলো কৃত্তিকের। ও সেগুলোতে তীক্ষ্ণ নজর বুলিয়ে অকস্মাৎ শক্ত হাতে গলাটা চেপে ধরল অরুর। কৃত্তিকের স্পর্শ বরাবরই তীব্র বেদনাদায়ক, কিন্তু কোনটা ভালোবাসার স্পর্শ আর কোনটা ক্ষোভের সেটা বেশ ভালোভাবে বুঝতে পারে অরু। যার দরুন অসহনীয় ভালোবাসার স্পর্শের মাঝে হুট করে এমন রাগের বহিঃপ্রকাশ ঘটা কিছুটা আতঙ্কিত হয়ে কৃত্তিকের চোখের দিকে চাইল অরু। দেখল একটু আগের সেই কামুক চোখ দুটো কখন যে উধাও হয়ে গিয়েছে তার ইয়ত্তা নেই। কৃতিকের হাতের বাঁধনটা এতটাই দৃঢ় যে অরুর দম আটকে আসছে, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে আপনা আপনি। তবুও বহু কসরত করে কৃতিকের আগুনের হালকার মতো চোখের দিকে চেয়ে অস্পষ্ট আওয়াজে অরু শুধালো, কি হয়েছে? লাগছে তো আমার। অরুর কথার পাত্তা দিল না কৃত্তিক। মুখের পেশিগুলো শক্ত করে অত্যন্ত ধীর কণ্ঠে বলল, গত 2 মাস ধরে তোকে স্পর্শ করিনি আমি। তাহলে এগুলো কি? কে করেছে তোর শরীরের পার্পল মার্ক? আমার জিনিসে কে হাত দিয়েছে? শেষ কথাটা ধমকে উঠল কৃত্তিক। ওর নিজেও বুঝে উঠতে পারছে না কোন দাগের কথা বলছে কৃত্তিক। তাছাড়া কেমন করি বা এলো এই দাগ? ওর মাথাটা কাজ করছে না। এদিকে সাফ সাফ উত্তর না দিতে না পারলে কৃত্তিক নির্ঘাত মেরে ফেলবে ওকে। সেই ভয়ে ওরও আমতা করে বলল, আপনি কাল কথা দিয়েছিলেন আমাকে আর মারবেন না। এই চুপ, রাখ তোর কমিউনিটিকে। আগে জবাব দে, আমার জিনিসকে কে এভাবে স্পর্শ করেছে? নয়তো আজ তোর শরীরের কোনো জায়গা বাদ রাখবো না আমি অরু। রক্তাক্ত করে ফেলবো একদম। এক থেকেও বেশি জঘন্য অবস্থা হবে তোর। কথা বলতে বলতে অরুকে হ্যাঁচকা টান দিয়ে বসিয়ে দিল কৃত্তিক। কৃত্তিকের সেই টানে অরুর মনে হলো বাহু থেকে ওর হাতটা ভেঙে চলে আসবে। কোনো মতে কমফোর্টারের ভাঁজে নিজেকে আড়াল করে অরু ব্যথায় কাতরাতে কাতরাতে হেঁচকি তুলে বলল, বিশ্বাস করুন, আমি জানি না কিভাবে হলো এসব। এই মুহূর্তে কৃত্তিকের মেজাজ চড়ে আছে সপ্তম আসমানে। সেই সাথে উগ্রতা ছড়িয়ে পড়েছে চোখে মুখে, এমনকি সমগ্র শরীর জুড়ে। ও পারলে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলত অরুকে। ওর জিনিসে কেউ সেটা এড়িয়ে যাচ্ছে। কত বড় কলিজা ওর!
মাত্রাতিরিক্ত চড়াও মেজাজের ফলস্বরূপ এবার অরুর চোয়ালটা শক্ত হাতে চেপে ধরল কৃত্তিক। সেভাবেই অরুর মুখের সামনে মুখ এনে কঠিন গলায় বলে উঠল, জানিস না মানে? তোকে কি ওইভাবে স্পর্শ করলো আর তুই জানিসই না? কার সাথে শুয়েছিস সত্যি করে বল। ডাকগুলো তো তরতাজা মনে হচ্ছে। অমিতের সাথে নয়তো? অরু তৎক্ষণাৎ আতঙ্কিত হয়ে এদিক ওদিক জোরে জোরে মাথা নাড়ল। তবে তার দৃষ্টিগোচর হলো না কৃত্তিকের। তার আগে ওর চোখ গিয়ে ঠেকল স্টাডি টেবিলের উপর রাখা ল্যাপটপের দিকে, যেখানে অরুর বহু কষ্টের লেখাগুলো এখনও ফ্রন্ট পেজে ভাসছে। কৃত্তিক সেদিকে তাকিয়ে দাঁত পিষে বলল, আমি জানতাম ওই অমিতের প্রতি তোর ভীষণ দুর্বলতা। কি বলছেন এসব পাগলের মতো? এতক্ষণ নিজেই ভীষণ দ্বিধাদ্বন্দ্বের মধ্যেই থাকায় অরু খুব একটা খেয়াল করতে পারেনি কৃত্তিকের কর্মকাণ্ড। কিন্তু যেই মুহূর্তে মনে পড়ে গেল এটা আসলে রেজার কাজ, সেদিন ধস্তাধস্তির সময় রেজা অসংখ্যভাবে অরুর কলার টেনে ধরেছিল, যার প্রেক্ষিতে নখের আঁচড় বসে এমন কালচে হয়ে গিয়েছে কলার বোনগুলো। ঠিক তখনই চেঁচিয়ে উঠল অরু। তবে অরুর চেঁচানোতে খুব একটা যায় আসলো না কৃত্তিকের। ও রাগের বশবর্তী হয়ে দ্রুত পায়ে এগিয়ে গিয়ে অরুর ল্যাপটপ তুলে নিয়ে নিজের সর্বশক্তি দিয়ে আছাড় মারল মেঝেতে। প্রথমবারের খুব একটা ক্ষয়ক্ষতি না হওয়ার দরুন কৃত্তিক পুনরায় সেটা হাতে তুলে নিয়ে আবার জানালা দিয়ে বাইরে ফেলাতে উদ্যত হয়। চোখের সামনে নিজের স্বপ্ন, এতগুলো দিন ধরে জমানো লেখা সব এভাবে নিজের স্বামীর হাতে ধ্বংস হয়ে যেতে দেখে বিছানা ছেড়ে ছুটে এসে কৃত্তিককে আটকালো অরু। পেছন দিক থেকে ওকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, থামো প্লিজ, ওটা ফেলো না। আমি তোমাকে সব খুলে বলছি, তাও ওটা ফেলো না দয়া করে। এখানে অমিতের কোনো যোগসূত্রও নেই। লেখালেখি আমার ছোটবেলার স্বপ্ন। কৃত্তিক থামলো, ল্যাপটপের বাইরে না ফেলে ছুঁড়ে মারল টেবিলের উপর। ওর তুমিতে কাজ হয়েছে ব্যাপারটা বুঝতে পেরে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল ও। এরপর সেভাবেই পেছন থেকে জড়িয়ে ধরে একে একে রেজার ঘটনা সব খুলে বলল কৃত্তিককে। কৃত্তিক শুধু দুহাত মুঠি বদ্ধ করেই সবটা চুপচাপ শুনে গেল। অতঃপর ঘুরে দাঁড়িয়ে অরুকে এদিক ওদিক ঘুরিয়ে গমগম আওয়াজে শুধালো, আর কোথায় কোথায় টাচ করেছে বাস্টারটা? কৃত্তিকের কথায় জবাবে অরু অন্যদিকে মুখ ঘুরিয়ে না সূচক মাথা নাড়ালো। কৃত্তিক কী ভেবে যেন নিজের শার্টটা খুলে অরুর উন্মুক্ত শরীরটা ঢেকে দেয়। পর মুহূর্তেই নিজে একটা হুডি পরে সিগারেট আর ওয়ালেট নিয়ে গটগটিয়ে বেরিয়ে যায় রুম থেকে। যেতে যেতে অরুর উদ্দেশ্যে বলে, ফ্রেশ হয়ে রেস্ট কর, তোকে টায়ার্ড লাগছে। কৃত্তিকের কথায় জবাব দিল না অরু। উল্টো রাগে ক্ষোভে ফোঁস করতে করতে কৃত্তিক বেরিয়ে যেতেই ধাপ করে লাগিয়ে দিল বেডরুমের বিশাল দরজাটা। সে বেলা সেভাবে কেটেই গেল। সকাল পেরিয়ে দুপুর হলো, দুপুর পেরিয়ে বিকেল, এক পর্যায়ে বিকেল পেরিয়ে আধারের চাদর মুড়ি দিয়ে রাত নেমে এলো সুবিশাল ধরণী জুড়ে। তখনও ওরও যেন অস্তিত্বহীন। সারাদিনও একটিবার দরজা খোলেনি ও। আর না তো খোঁজ নিয়েছে কৃত্তিকের। ওদিকে কৃত্তিকও কেন যেন আগ বাড়িয়ে ঘাটাঘাটি করেনি অরুকে। আর ঘাটবেই বা কেন? ও কি তার যোগ্যতা রাখে আদৌ? তাছাড়া অরু দরজা খুললে কী বা জবাব দেবে ও? ওই তো সকালেই শুধু শুধু মেয়েটাকে কথার আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে কৃত্তিক। ওর মাত্রা অতিরিক্ত পসেশন, অবসেশন, টক্সিসিটি এসব অরুকে কষ্ট দেওয়ার জন্যই যথেষ্ট। কৃত্তিক সেটা ভালো করেই জানে। তবুও কেন যেন রাগ উঠলে নিজেকে সংযত করতে পারে না কৃত্তিক। অরুর বেলায় তো মোটেই না। তখন বারবার মনে হতে থাকে, এই শরীর, এই আত্মা সব আমার, সব ওর সাথে যা ইচ্ছে তাই করতে পারি আমি। আমাকে বাধা দেওয়ার অধিকার কেউ রাখে না, স্বয়ং অরুও না। অথচ রাগ পড়ে গেলে সেসব ঘটনার জন্য ভীষণ অনুশোচনার হৃদয়টা হাহাকার করে ওঠে কৃত্তিকের। বারবার মনে হয়, একটু একটু করে ভালোবাসার বীজ বপন শেষে ছোট্ট চারাগাছ থেকে বেড়ে ওঠা ফুলের মতো পবিত্র আত্মাটাকে কি করে অতটা আঘাত করলাম। আমার মতো একটা লাগামহীন ছন্নছাড়া ছেলেকে ভালোবেসে ওরও তো আজ অবধি কম যন্ত্রণা সহ্য করেনি। শুধুমাত্র আমার টানে ইউএসএ পর্যন্ত চলে এসেছে মেয়েটা, আর আমি। হিজিবিজি ভাবতে ভাবতে ভীষণ ক্ষোভে চিৎকার করে উঠল কৃত্তিক। এখন নিশ্চয়ই অরু কৃত্তিকের কোনো কথা শুনবে না। হ্যাঁ, কৃত্তিক পারে অরুকে জোর জবরদস্তি করতে, কিন্তু সকালের ঘটনার পরে সেটা কি আদৌ উচিত হবে? সেই ভেবেই নিজেকে সারাটা দিন গুটিয়ে রেখেছে কৃত্তিক। দুপুরের সময় অরুর পছন্দের বিরিয়ানি অর্ডার করে সেটাকে
ড্রোনের সাহায্যে জানালা দিয়ে অরুর রুমে পাঠিয়েছে। তাও ওকে এইটুকু বিরক্ত করেনি কৃত্তিক। খাবারের সাথে দিয়ে দিয়েছে ছোট্ট একটা চিরকুট, যাতে লেখা, আই এম সরি হার্টবিট, আর এমন হবে না, জীবনও হবে না। একটু রুমে অ্যালাউ কর, তোকে অনেক আদর করব। সাথে দুঃখে দুঃখে একটা ইমোজি। তবে এই চিরকুট ফিরকুটে আজ আর মন টলালো না অরুর। ও খাবারটা রেখে দিয়ে চিরকুটটা পুনরায় ফেরত পাঠিয়ে দেয় ড্রোনের সাথে। ড্রোনটা চিরকুট সমেত ফিরে আসে। কৃত্তিক ভেবেছিল অরু হয়তো কিছু লিখে পাঠিয়েছে, তাই তাড়াহুড়ো করে ব্যাকইয়ার্ডের থেকে ড্রোনটা কুড়িয়ে চিরকুট খুলে কৃত্তিক দেখতে পায় ওর সরিটা কেটে কুটে সেখানে কতগুলো রাগী ইমোজি এঁকে দিয়েছে অরু। অজ্ঞাত ওই বউয়ের কাছে ক্ষমা প্রার্থনাটা নদীতে বহমান উল্টো স্রোতের মতোই বিফলে চলে গেল জায়ান্ট কৃতিকের। অন্ধকারের মাঝে হাই পাওয়ার চশমা দিয়েও খালি চোখে চারিদিকে কোনো কিছুই দেখার উপায় নেই। অথচ এই নিকষ আধারের মাঝেও সায়রের দুঃখী দুঃখী মুখখানা স্পষ্ট দেখতে পাচ্ছে অর্ণব। খানিক বাদেই ফোঁস করে দীর্ঘশ্বাস ছাড়ছে সে। ঘটনাটা 1 কিংবা 2 মিনিট ধরে চলমান নয়। সেই যে পাহাড়ের চূড়ায় এসে 3 জন মিলে বসেছে, তখন থেকে চারিদিকে নীরবতা বিরাজমান। ফাঁকে ফাঁকে সায়রের দীর্ঘশ্বাসের আওয়াজ ভেসে এলেও কৃত্তিক নীরবে স্মোক করছে শুধু। এদের দুঃখী দুঃখী ব্যথাতুর চিত্রের মাঝে পড়ে অর্ণবের নিজেকে এলিয়েন মনে হচ্ছে, যার আদতে কোনো দুঃখ কষ্ট বলে কিছুই নেই। অথচ এলিসার প্রেগনেন্সির মুড সুইং এর খপ্পরে পড়ে প্রতিদিন কি মারটাই না হজম করে ছেলেটা। সে কথা না হয় অজানাই থাক, আপাতত সায়রের এই দীর্ঘশ্বাস মেনে নেওয়া যাচ্ছে না মোটেই। ওকে থামাতে হবে। তাই কিছুটা বিরক্ত হয়ে অর্ণব বলে ওঠে, কি হয়েছে বলতো? এভাবে নিঃশ্বাস নিতে থাকলে তো হায়াত ফুরাবে, আগেই মরে যাবি তুই। তৎক্ষণাৎ সায়র খেকিয়ে উঠে বলল, তোদের মতো হাত বজ্জাত বন্ধু থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। শালা কি খাইয়ে পাঠালি কাল রাতে? কিছুই মনে নেই? সকালে উঠে দেখি বউ আমার রেগে বোম হয়ে আছে। অর্ণব কপাল কুঁচকে বলল, চুমুকে খেয়েছিলি নাকি খাসনি? রাগটা করেছে কেন সেটা নিশ্চয়ই জানিস। সায়র মুখ কাচুমাচু করেই বলল, আমার কিছুই মনে নেই। আর নীলিমা তো কথাই বলছে না। ব্রেকফাস্টে পোড়া রুটি খেতে দিয়েছে, তাও একটা। সায়রের কথার পাছে অর্ণব মিনমিনিয়ে অসহায় সুরে বলল, তোর বউ তো তাও খেতে দেয়, আমার বউ তো সকাল উঠেই ক্যারাটে প্র্যাকটিস করতে বেরিয়ে যায়। কিছু বললি? অর্ণব না সূচক মাথা নাড়ল, বলল, শোন, তুই আজ গিয়ে নীলিমাকে সরাসরি জিজ্ঞেস করবি যে আদৌ তুই কিছু করেছিস নাকি করিসনি। যদি না করিস তাহলে নতুন প্ল্যান বানাবো আমরা, যার নাম হবে মিশন ফুলসজ্জা। অর্ণবের কথায় সায়র হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে কৃত্তিকের দিকে তাকিয়ে বলল, তুই এখানে কি করিস? তোর না বাড়িতে বউ এসেছে, তাও তোর আমাদের সাথে আড্ডা দিতে মন চাইল? স্ট্রেঞ্জ। কৃত্তিক মুখ দিয়ে নিকোটিন ধোঁয়া ছেড়ে বলল, বউ রাগ করেছে। তৎক্ষণাৎ নির্বিকার গলায় অর্ণব বলে উঠল, তো রাগ ভাঙালেই তো হয়। তাছাড়া ওরও একটা সফটি, ও তোর উপর কতক্ষণই বা রাগ দেখাবে? বেশি হলে 1 ঘন্টা। হুম, সারাদিন। অর্ণবের মুখের উপর কথাটা বলে সায়রের মতো করেই দীর্ঘশ্বাস ছাড়ল কৃত্তিক। অর্ণব বুদ্ধিমানদের মতো মাথা দুলিয়ে বলল, বুঝেছি, জটিল সমস্যা। তুই একটা কাজ কর, তুই বরং ওরুকে কোনো একটা সারপ্রাইজ দিয়ে দে, দেখবি রাগ ফাগ সব উধাও। অর্ণবের কথায় কৃত্তিক ওর পানে প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করলে অর্ণব পুনরায় বলে, এই ধর ক্যান্ডেল লাইট ডিনারে নিয়ে গেলি, ফুল দিয়ে প্রপোজ করলি, কিংবা কোনো রয়্যাল প্যালেসে নিয়ে গিয়ে ওকে একটু বেহালার সুর শোনালি, সেই বেহালার তালে তোরা দুজন বল নাচ করলি। তোদের পায়ের কাছে জমা হয়ে থাকবে অসংখ্য রঙিন বেলুন, মাথার উপর থেকে ঝরে পড়বে টকটকে লাল গোলাপের পাপ। অর্ণব কথা শেষ করার আগে কৃত্তিক উঠে ওকে ঠাস করে থামিয়ে দিয়ে বলল, হয়েছে, থাম, আমি এসব পারি না। এগুলো আমার ডিকশনারিতেই নেই। ইভেন আজ পর্যন্ত আমি ওরুকে নিয়ে কোনোদিন শপিংয়ে অবধি যাইনি। যখন যা প্রয়োজন সব অনলাইনেই অর্ডার করেছি, বিয়েটা পর্যন্ত করেছি কোনো মতে। সেখানে তুই কী সব বুদ্ধি দিচ্ছিস? এসব আমার দ্বারা হবে না। কথা শেষ করে কৃত্তিক উঠে দাঁড়িয়ে ওদেরকে রেখে চলে যায়। অর্ণব পেছনে ঘুরে কৃত্তিকে যাওয়ার পানে তাকিয়ে গলা উঁচিয়ে শুধায়, আরে কোথায় যাচ্ছিস? কৃত্তিক যেতে যেতে জবাব দেয়, বউয়ের রাগ ভাঙাতে।
কৃতিক চলে গেলে সায়র অর্ণবকে বলে, ওদের হঠাৎ কি হলো বলতো? অর্ণব মোবাইলে কিছু একটা চেক করতে করতে জবাব দেয়, জানি না, তবে ওর মামাতো ভাই রেজা এবার শেষ। ছেলেটা একটু বেশি ধূর্ত। সায়রের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ল। ও তৎক্ষণাৎ উদ্বিগ্ন গলায় শুধালো, শেষ মানে? অর্ণব কপট হেসে বলল, কুল সায়র, কাল ইন্টারনেট এমনিতেই দেখতে পাবি। এত হাইপার হওয়ার কিছুই নেই। গভীর রাতে ঘুমের মাঝে অরুর যখন মনে হতে থাকে পেছন থেকে জড়িয়ে ধরে একটা খড়খড়ে উষ্ণ হাত অবাধে বিচরণ করছে তার সমস্ত পৃষ্ঠদেশে, ঠিক তখনই লাফিয়ে উঠে বসলো অরু। এদিক ওদিক চোখ বোলাতে গিয়ে ড্রিম লাইটের হলদে আলো স্পষ্ট দেখতে পেল। কৃত্তিক বসে আছে ওর মুখোমুখি হয়ে। তার মানে একটু আগের হাতটা কৃত্তিকেরই ছিল। ব্যাপারটা বোধগম্য হতেই ওরও রেগেমেগে কিছু বলতে যাবে, তার আগেই কৃত্তিক বলে ওঠে, ব্যথা করছে হার্টবিট। কৃত্তিকের কথায় রাগমাগ ভুলে গিয়ে উদ্বিগ্ন হয়ে উঠল ওরু। মনে মনে ভাবল, সত্যি তো, আজ কৃত্তিক একটা ওষুধও খায়নি। কি করেই বা খাবে? ওষুধ তো সব বেডরুমে ছিল, আর ওরু তো রাগের চোটে দরজায় খোলেনি বেডরুমে। কৃত্তিকের ব্যথার কথা শুনে অনুশোচনা হতে লাগলো অরুর মনে। ও তৎক্ষণাৎ কৃত্তিকের বাসকাট সোজালো চুলগুলোতে হাত বুলিয়ে করুণ সুরে বলল, মাথায় কি বেশি ব্যথা করছে? কৃত্তিক নাসূচক মাথা নাড়িয়ে অরুর হাতটা নিজের বুকের বাম পাশে রেখে শান্ত সুরেই বলল, এখানে ব্যথা করছে। তুই ইগনোর করলে আমার হৃদয়টা ব্যথা করে অরু, খুব ব্যথা করে।